তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে বইটা, এটা এনসিইআরটির বই বন্ধুরা। তো এই এনসিইআরটির বইটাকে কিন্তু রেল বেশি ফলো করে, তোমরা সেটা সকলে জানো। কারণ এই বইগুলোর থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন তুলে দেয়। তোমরা এর আগে যদি বল টিন্ডার এফেক্ট কী বা প্লাজমা কী, অর্থাৎ পদার্থে যে 4টি অবস্থার 4 নম্বর অবস্থা প্লাজমা, সেরকম 5 নম্বর অবস্থাও রয়েছে পদার্থে, তোমরা সকলে সেটা জানো যদি তোমরা আগের ভিডিওটা দেখেছো। তো আজকে আমরা এই যে চ্যাপ্টারটা কী করে আমরা জানবো কোনটা বিশুদ্ধ, সেই চ্যাপ্টারটার যে আমরা পার্ট 2 আলোচনা করছি। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি, সেখানে টিন্ডাল এফেক্ট জিনিসটা আপনাদেরকে বলে দিয়েছি। তো চলো আজকে আমরা যে পার্ট 2 সেটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ পার্ট 2তে কি আমরা এখানে প্রথম পড়ছি। দেখো, বায়ুতে উপস্থিত কোনো যে গ্যাসগুলো রয়েছে, মানে বিভিন্ন রকমের গ্যাস রয়েছে, তো সেগুলোকে আমরা কীভাবে আলাদা করতে পারবো। তো দেখো, বায়ু একটা সমসত্ব মিশ্রণ। তোমাদেরকে যদি আমরা একটা প্রশ্ন করি এখানে, প্রলম্বন এটা কি? এটা অসমসত্ব মিশ্রণ নাকি সমসত্ব মিশ্রণ? তোমরা কেউ এটা বলতে পারবে না। যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো কোন ভিডিওটা দেখবে? এর আগের ভিডিওটা। এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, তাকে আমরা প্রলম্বন বলছি। বুঝতে পারছো? তো আগের ভিডিওটা দেখে নেবে। তো দেখো এইখানে এরকম সিস্টেমে এই যে পদ্ধতি, বায়ু থেকে চাপ বাড়িয়ে এবং তাপমাত্রা কমে সংকুচিত শীতল করা হচ্ছে, তাহলে তরল বায়ু হয়ে যাবে। এবার তরল বায়ুকে আমরা কী করবো? আংশিক পাতন স্তম্ভে ধীরে ধীরে তাপ দেবো, তারপরে কেউ বিভিন্ন উচ্চতার গ্যাসগুলো আলাদা হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু করে হয়ে থাকে। তো তোমাদের এখানে প্রশ্ন আসবে যে বায়ু একটা কি সমসত্ব মিশ্রণ নাকি অসমসত্ব মিশ্রণ? তো অবশ্যই এটা আপনারা বলবে সমসত্ব মিশ্রণ। সেরকম আপনাদেরকে প্রলম্ব জিজ্ঞাসা করতে পারে, তো এরকম বিভিন্ন জিজ্ঞাসা করবে। তো এখান থেকে এগুলো আমরা পাচ্ছি। এবার দেখো, এবার আমরা নিচে আস্তে আস্তে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বায়ুতে যে উপাদানগুলো আছে সেগুলো আমরা কেমনভাবে পৃথক করছি। দেখো, একটা পরীক্ষা করা আছে। হ্যাঁ, তো তোমরা এগুলো দেখে নেবে। তো চলো, যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলোর দিকে আমরা ফোকাস করছি। এটা আপনাদেরকে আগেও বলে দিয়েছি, এখনও বলছি। হ্যাঁ, এবার দেখো, জল সরবরাহ প্রণালীতে জল বিশুদ্ধীকরণ, অর্থাৎ জলের মধ্যে যে এই যে জল আছে, জলের মধ্যে বিভিন্ন যৌগ মৌল মিশে আছে, সেগুলো আমরা কীভাবে আলাদা করছি সেটা এটাকে যাকে আমরা ফিল্টার বলে থাকি। তোমরা অনেকে জানো, আমরা জলটাকে ফিল্টার করে খাই থাকি। তো এগুলো হচ্ছে ব্যাপার। তো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা সেটা আলোচনা করব। তো দেখতে পাচ্ছি এখানে মৌল, এই মৌলটা খুবই ইম্পর্ট্যান্ট। তো মৌল থেকে কেমন প্রশ্ন দেবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। তো বিশুদ্ধ পদার্থ কত প্রকারের? তো রাসায়নিক সংযোগের উপর ভিত্তি করে পদার্থকে মৌলিক এবং যৌগিক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তো মৌল এই জিনিসটা কি? তো এই যে বিজ্ঞান রবার্ট বয়েল 1661 খ্রিস্টাব্দে প্রথম মৌলিক শব্দটা ব্যবহার করেছিল। তোমাদের প্রশ্ন আসতে পারে যে মৌলিক শব্দটা 1661 খ্রিস্টাব্দে কে ব্যবহার করেছিল, সেটা আপনারা বলবেন কে? বিজ্ঞানী রবার্ট রয়েল। এবং ফরাসি রসায়নবিদ অ্যান্টনি লরেন্ট লেভাসিয়র, তিনি এই সর্বপ্রথম পরীক্ষালব্ধ উপায়ে মৌলের সংজ্ঞাটা প্রদান করেছিল। তার মতে মৌল হচ্ছে কি? পদার্থের মূল রূপ, যাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরলতর পদার্থে বিয়োজিত করা যায় না। তো মৌল সাধারণত ধাতু ও ধাতু এবং ধাতুকল্পে শ্রেণীভুক্ত করা হয়ে থাকে। ওই যে আমরা যে পর্যায় সারণী দেখব, আমরা সেখানে যে ধাতুকল্প ধাতুগুলো আছে সেগুলোকে আমরা মৌল শ্রেণীভুক্ত করা হয়ে থাকে। এবং ধাতুগুলি সাধারণত নিম্নে উল্লেখিত ধর্মের কিছু বা সবগুলো ধর্ম প্রদর্শক হয়। তোমাদের এই প্রশ্নটা অনেকে বার এসেছে, অর্থাৎ ধাতুর যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমাদের প্রশ্ন রয়েছে, এটা আপনাদেরকে দিয়েছিল। তো এটা আমাদেরকে জানতে হবে ধাতুর বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ ধাতুর কেমন ধর্ম। তো অবশ্যই ধাতু কী হবে? উজ্জ্বল থাকবে, অর্থাৎ ধাতুর উজ্জ্বলতা থাকবে। ধাতু রূপালি, ধূসর এবং সোনালি হলুদ বর্ণের হয়ে থাকবে। তারপর কী আছে দেখো, ধাতুর তাপ এবং তড়িৎ সুপরিবাহী হবে। এবং ধাতু প্রসারণশীলতা, অর্থাৎ টেনে লম্বা তারে পরিণত করা যায়। হ্যাঁ, এবং ধাতুর নমনীয় হবে, অর্থাৎ হাতুড়িতে আঘাত করে পাতলাও করা যেতে পারে। ধাতু উচ্চনাদ বিশিষ্ট হবে, অর্থাৎ আঘাত করলে ধ্বনি সৃষ্টি করবে। ধাতু কিছু উদাহরণ আছে, যেমন দেখো সোনা, রূপা, তামা, লোহা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সমস্ত হচ্ছে ধাতু। তাহলে পারদ একমাত্র ধাতু যেটি ঘরের উষ্ণতায় তরল। তোমাদের এখান থেকে প্রশ্ন দিয়েছিল যে এমন একটা ধাতুর নাম বলো যেটা ঘরের উষ্ণতায় মানে তরল অবস্থায় আপনারা পাবে। দেখো, এই যে সোনার, রূপা, তামা, লোহা, এগুলো সবাই আমরা কঠিন অবস্থা পেয়ে থাকি, কিন্তু এমন একটা মানে ধাতু আছে, অর্থাৎ পারদ, সেই পারদটা আমরা কিন্তু তরল অবস্থায় পেয়ে থাকি আমাদের মানে এই ঘরের উষ্ণতায়। অধাতু সাধারণত নিম্নে উল্লেখিত কিছু ধর্ম। দেখো, এবার অধাতুগুলোর ধর্মটা দেখো। অধাতুগুলো কী হবে? বিভিন্ন বর্ণের হয় এবং এগুলো তাপ ও তড়িতের কুপরিবাহী হবে। যে অধাতুগুলি অনুজ্জ্বল হবে,
অর্থাৎ ধাতুর বিপরীত হবে। ও ধাতুগুলি উচ্চ নয় নমনীয় হয়, মানে ধাতুর যে বৈশিষ্ট্যগুলো যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলোর বিপরীতটা অধাতু। যদি অধাতুর কথা বলি তাহলে কোনগুলো হবে? দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, আয়োডিন, কার্বন অর্থাৎ কয়লা, কোক, ব্রোমিন, ক্লোরিন এগুলো হচ্ছে সব অধাতু। এবং কিছু কিছু মৌলের মধ্যে ধাতু এবং অধাতু মাঝামাঝি ধর্ম বর্তমান থাকে, তাদেরকে ধাতুকল্প বলি। যেমন তোমাদের প্রশ্ন দেবে কোনগুলো ধাতুকল্প, সেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, বোরন, এগুলো হচ্ছে ধাতুকল্প। এই তিনটা অবশ্যই আপনারা মনে রাখবেন। কী কী মনে রাখবেন? বোরন, সিলিকন এবং জার্মেনিয়াম এগুলো হচ্ছে কি ধাতুকল্প। এবং যদি বলো আপনাদের অধাতু, সেটা হচ্ছে যে অক্সিজেন, তারপর আয়োডিন, কার্বন, ব্রোমিন এগুলো হচ্ছে অধাতু। এবং ধাতুকল্প সিলিকন, জার্মেনিয়াম। তো এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো থেকে আপনাদের প্রশ্ন দেবেই দেবে। এবার দেখো, এবার এখান থেকে প্রশ্ন দেয় এখন পর্যন্ত, এই যে এখন আমাদের যে ভিডিওটা বানানো হচ্ছে এই অবধি ধরতে পারো। তো এখন পর্যন্ত 100টির বেশি মৌল জানা গেছে এবং 92টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আমরা প্রকৃতিতে কটা পেয়ে থাকি? 92টা মৌল, এবং বাকিগুলো মানুষসৃষ্ট। অর্থাৎ যদি আমাদের 100টা মৌল হয় টোটাল, তার মধ্যে 92টা মানে প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু বাকি যেগুলো তোমরা পাচ্ছ সেগুলো কৃত্রিমভাবে বানানো হয়েছে, সেটা অর্থাৎ মানুষ সৃষ্ট করেছে। বেশিরভাগ মৌল কঠিন হয়ে থাকে, তাহলে বেশিরভাগ মৌল কী হয়ে থাকে? কঠিন। 11টি মৌল ঘরের উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ 11টা যে মৌল তার মধ্যে একটা তোমরা পারদকে জানো, এটা ধাতু পারদ, সেটা কি ঘরের উষ্ণতায় তরল অবস্থায় থাকবে। এবং 11টি যে মৌল ঘরের উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে, বুঝতে পারছো? পারদ, ব্রোমিন মৌল দুটি ঘরের উষ্ণতায় তরল থাকে। এই যে দেখো, পারদ এবং ব্রোমিন, পারদের সাথে সাথে ব্রোমিনকেও আপনারা মনে রাখবেন, এগুলা তরল অবস্থায় আমরা পেয়ে থাকি। গ্যালিয়াম এবং সিজিয়াম মৌল দুটি ঘরের উষ্ণতা থেকে সামান্য অধিক উষ্ণতায় তরল অবস্থায় থাকে। তাহলে এই যে গ্যালিয়াম, সিজিয়াম এই দুটো ঘরের উষ্ণতার থেকে সামান্য অধিক উষ্ণতায় কী থাকে? তরল অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? এখান থেকে অনেক কিছু প্রশ্ন হবে, অনেক কিছু বন্ধুরা হবে, তো সেগুলো আপনারা ভালো করে দেখে নিয়েছেন। এবার দেখো, যৌগ জিনিসটা কি? কম্পাউন্ডস, দুই বা ততোধিক মৌল পরস্পর সহিত নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে পদার্থ গঠন করে তাকে আমরা যৌগ বলি। বুঝতে পারো? অর্থাৎ দুই বা ততোধিক পদার্থ মানে মিলে করে যেটা গঠিত হবে সেটাকে আমরা যৌগ বলবো। এবার দেখো, তোমাদেরকে একটু বলে দিই যৌগ এবং মিশ্রণের মধ্যে পার্থক্য। অর্থাৎ দেখো, এটা তো মানে মিক্সিং করে হচ্ছে, এটা তো দুই বা ততোধিক পদার্থ যোগ করে হচ্ছে, অর্থাৎ দুটোতে সিমিলারিটি। তার মধ্যে কিন্তু কী রয়েছে দেখো, মৌল এবং যৌগ সাধারণত মিশে মিশ্রণ তৈরি করে এবং কোনো নতুন যৌগ তৈরি হয় না। মিশ্রণের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো যৌগ তৈরি হবে না, তোমরা যা মেশাও সেইটাই থাকবে, সেটা আবার নতুন যৌগ হবে না। বুঝতে পারছো? এবার দেখো, যৌগের ক্ষেত্রে কী হচ্ছে, মৌলগুলি বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে দেবে কিন্তু। মিশ্রণের সংকুচি বিভিন্ন হতে পারে। তো মিশ্রণটা সংযুক্তি বিভিন্ন রকমের হতে পারে। উৎপন্ন নতুন একটি যৌগের সংযুক্তি সবসময় নির্দিষ্ট, এক্ষেত্রে যৌগগুলো নির্দিষ্ট হবে। মিশ্রণের উপাদান পদার্থগুলির ধর্ম বর্তমান থাকে, অর্থাৎ যেগুলো আমরা মিক্সিং করবো সেই পদার্থের ধর্মগুলো নির্দিষ্ট থাকবেই, কিন্তু উৎপন্ন নতুন পদার্থের ধর্ম সম্পূর্ণ ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কারণ দেখো, সে একটা নতুন যৌগ তৈরি হচ্ছে না, আমরা দুটো যৌগ মিক্সিং করে তার একটা নতুন যে বৈশিষ্ট্য হচ্ছে, তার জন্য কী হচ্ছে? ভিন্ন হচ্ছে। এক্ষেত্রে কী হচ্ছিলো, মিশ্রণে আমাদের যেটা মেশাচ্ছি সেটাই থাকবে, এখানে কিন্তু নতুন কিছু তৈরি হবে না। তাই এখানে ধর্মটা কী? সেইটাই থাকবে, বর্তমানে দেখবে যেটা আমরা মিক্সিং করছি সেটাতে পাবো। তারপরে দেখো, উপাদানগুলি সহজে ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়। তাই উপাদানগুলো কি সহজে ভৌত পদ্ধতির সাহায্যে আমরা পৃথক করতে পারবো। আর এক্ষেত্রে যৌগের ক্ষেত্রে আমরা কেবল রাসায়নিক এবং তড়িৎ রাসায়নিক পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু এগুলো পৃথক করতে পারবো, তাছাড়া আমরা কোনো উপায়ে আমরা সেগুলো পৃথক করতে আর পারবো না। তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অবশ্যই বুঝতে পারবে, কেন পারবে না। তারপরে দেখো, পদার্থের এখানে 3টে অবস্থা দেওয়া আছে, কিন্তু তোমরা যদি এর আগে ভিডিওটা দেখেছো ভালো করে, তো তোমরা সকলে জানো পদার্থের অবস্থা 5টি। বিশুদ্ধ পদার্থ, দেখো বিশুদ্ধ পদার্থের মধ্যে কোনগুলো আছে? মৌলসমূহ, যৌগসমূহ। অর্থাৎ বিশুদ্ধের মধ্যে কোনগুলো আমরা পাচ্ছি? দেখো, ভেঙে সরলতা পদার্থে পরিণত করা যায় না, অর্থাৎ মৌলকে আমরা মানে অন্য কিছু ভাঙতে পারবো না, বুঝতে পারছি। এবং কোনো আমরা অন্য কিছু পদার্থ পাবো না, যেমন দেখো তামাকে আমরা ভাঙতে পারবো না, অক্সিজেন, লৌহ, হাইড্রোজেন, পারদ এগুলোকে আমরা ভাঙতে পারবো না। এবার যৌগসমূহ কোনগুলো? নির্দিষ্ট সংকোচে বর্তমান রাসায়নিক বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মৌল বিভক্ত করা যায়, যেমন জল, মিথেন এগুলো যুক্ত হয়ে আছে, বুঝতে পারছো? এবার দেখো, মিশ্রণের ক্ষেত্রে নির্দিষ্ট সংযুক্তি নেই, এদের কোনো যুক্তি নেই, অভিন্ন সংযুক্তি। সমসত্তর কেমন? দেখো, চিনির জলীয় দ্রবণ, লবণের জলীয় দ্রবণ, কার্বন ডাইসালফাইডের দ্রবণ, অ্যালকোহলের জলের দ্রবণ, এগুলো সব অভিন্ন সংযুক্তি। এবার অসমসত্র
ভিন্ন সংযুক্তি হবে। দেখো বালি এবং লবণের কোনোদিন মিক্সিং হবে, কোনোদিন হবে না, তাই এটা অসমসত্ব মিশ্রণের মধ্যে পড়ছে। তা সমসত্ব মিশ্রণের মধ্যে কোনগুলো পড়বে, যেগুলো মিলিয়ে যাবে, যেমন চিনির জলীয় দ্রবণ, চিনি আর জল একদম ঘোলাট হয়ে যায়, মিশে যাচ্ছে। তো এই ছিল ব্যাপার। এবার দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা কী কী শিখলে তাহলে। মিশ্রণের একের অধিক পদার্থ, সেটা মৌল বা যৌগ দুটোই হতে পারে, যে কোনো অনুপাতে মিশ্রিত থাকে মিশ্রণের ক্ষেত্রে। উপযুক্ত পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে মিশ্রণকে আমরা বিশুদ্ধ পদার্থে আলাদা করা যায়, অর্থাৎ মিশ্রণের মধ্যে আমরা কিন্তু আলাদা করতে পারবো। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকা উপাদানটি দ্রাবক, অর্থাৎ যেটা বেশি থাকবে সেটা দ্রাবক বলবো, এবং কম যেটা থাকবে সেটাকে আমরা দ্রাবক বলবো। এটা মনে রাখবে। দ্রবণ বা দ্রাবকের একক আয়তন এবং একক ভরের উপস্থিত দ্রাবকের পরিমাণ দ্রবণের ঘনত্ব বলে। যে সকল বস্তু দ্রাবকে দ্রবীভূত হয় না, কণাগুলিকে খালি চোখে দেখা যায়, তাদের আমরা প্রলম্বন গঠন করে। অর্থাৎ প্রলম্বন হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, অর্থাৎ এই সব কণাগুলোকে আমরা দ্রবীভূত হবে না, কিন্তু কণাগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো। বুঝতে পারছো? এবার কলয়েড কি? কলয়েডও কিন্তু অসমসত্ব মিশ্রণে, কিন্তু এখানে কণাগুলো আকার এতই ছোট যে খালি চোখে এগুলো দেখতে আমরা পাবো না। কিন্তু প্রলম্বনের ক্ষেত্রে কী হচ্ছে, প্রলম্বনটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু কলয়েড আমরা, এটা অসমসত্ব মিশ্রণ ঠিক আছে, কিন্তু এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কলয়েড। বুঝতে পেরেছে প্রলম্বন এবং কলয়েডের মধ্যে পার্থক্যটা কোথায়? দুটো অসমসত্ব মিশ্রণ, কিন্তু আমরা প্রলম্বনকে আমরা খালি চোখে দেখতে আমরা পাচ্ছি, কিন্তু কলয়েডকে আমরা দেখতে পাবো না। বুঝতে পেরেছ? কিন্তু কণাগুলো আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়, এগুলো যথেষ্ট বড় হয়ে থাকে। কলকারখানা এবং প্রত্যেক জীবনে কলয়েডের ব্যবহৃত হয়। কলয়েড দ্রবণের কণাগুলোকে বলে বিস্তৃত, যে মাধ্যমে কণাগুলি বিস্তৃত থাকে তাকে আমরা বিস্তার মাধ্যম বলব, এবং এই কলয়েডের জন্য আমরা টিন্ডাল এফেক্টটা হয়ে থাকে। বিশুদ্ধ পদার্থ মৌল বা যৌগ উভয় হতে পারে। মৌল হলো পদার্থের এমন রূপ যাতে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা সরল পদার্থ ভাঙা যায় না। যৌগ হলো একটি পদার্থ যাতে দুই বা ততোধিক বিভিন্ন প্রকারের মৌলসমূহ রাসায়নিকভাবে একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে। তারপর দেখো, যৌগের ধর্ম এবং উপাদান মৌলগুলির ধর্ম থেকে ভিন্ন হয়, কিন্তু মিশ্রণ উপাদান মৌল এবং যৌগের ধর্ম প্রদর্শন করে। তো এই ছিল আজকের যে প্রশ্ন উত্তর, আপনারা বলতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এগুলো কী জিনিস, তো আপনাদেরকে তো বলেই দিলাম। টিন্ডাল এফেক্ট কোথায় দেখতে পাবো আমরা? তো এই চারটে অপশনের মধ্যে আমরা কোথায় দেখতে পাবো বলো? লবণের দ্রবণে, দুধেন, কপার সালফেট দ্রবণ, স্টার্চ দ্রবণে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে। যদি ভিডিও দুটো দেখেছো অবশ্যই এটা করতে পারবে। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। এর যে পরের যে চ্যাপ্টারটি রয়েছে পরমাণু এবং অণু, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।